সেদিন ছিল একটি জন্মদিনের পার্টি। জন্মদিনটা ছিল আমার কলেজের বন্ধু সৌভিকের। এতদিন পরেও যে সে আমার জন্মদিনে আমায় আমন্ত্রণ জানিয়েছে, এই অনেক কি না। পার্টি থেকে বাইরে বেরোতেই ঘড়ির কাঁটা জানান দেয় রাত 2টো বাজে। তাই আর দাঁড়ানোর সময় হলো না। বেশিক্ষণ না দাঁড়িয়ে, সময় নষ্ট না করিয়ে হাই রোডের পথে হাঁটতে থাকি। যদি কোনো গাড়ি ঘোড়া কিছু পাই তবে বাড়িটা যাওয়া যাবে। বেশ খানিকক্ষণ হাঁটার পর হাই রোডে চলে আসি। যা ভেবেছিলাম তার চেয়ে একটু বেশিই হলো দেখছি। ভেবেছিলাম গাড়ি ঘোড়া নাই পাই, কারোর দেখা অন্তত পাবো, কিন্তু এসে দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা লোকজন পর্যন্ত নেই রাস্তার কোথাও। তাই ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে সামনে হাঁটতে শুরু করি। যদি কিছু পাই বা কারোর দেখা পাই তবে আজ রাতটা হয়তো বাড়ি ফেরা হবে। এরপর হাই রোডের পথ ধরে হাঁটতে হাঁটতে হাই রোডের পাশে একটা গলির ভিতরে আমি ঢুকি। ঢুকতেই আমি থমকে দাঁড়াই। লক্ষ্য করি বেশ খানিকটা দূরে আমার মতনই বয়সী এক ছেলে দাঁড়িয়ে রয়েছে একা একা নির্জন গাছতলার নিচে। ভাবলাম ওনার থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায় কিংবা ওনাকে যদি কোনো সাহায্য করা যায়। এইভাবে আমি ওনার দিকে এগিয়ে যেতে থাকি। বলছি দাদা, ভট্টনগরের বাসটা কখন যাবে কিছু জানেন? আসলে বড় জোর ফেঁসে গেছি আজকে। ইয়ে মানে ভট্টনগরের বাস? আমি ওখানেই যাব। ঘন্টা খানেক হলো বাসের অপেক্ষায় আমিও দাঁড়িয়ে রয়েছি। কথা শেষ হতেই অন্ধকারকে ভেদ করে আমার নজর যায় লোকটির পিছনে একটি ভদ্র মহিলার দিকে, যিনি লাল শাড়ি পরে আমাদের দিকেই এগিয়ে আসছেন। হয়তো ইনি এই লোকটিরই স্ত্রী হবেন। অনেকটা সামনে আসতেই তার মুখ দেখতেই আমার মনে পড়ে যায় সে পুরনো দিনের কথা। আরে, এ তো শুভলক্ষ্মী। এ শুভলক্ষ্মীর বিয়ে হয়ে গিয়েছে? কই, আমি তো কিছু জানি না। ঠিক তখন বলে ওঠে, হ্যাঁ গো, কোথাও যে জল পেলাম না, ভাবছি তেষ্টায় গলাটা একেবারে ফেটে যাচ্ছে, একটু জল দাও না। আহ, জল 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 আর জল! মাথাটা খেয়ে নিল একবারে। জন্মের জল পিপাসা পেয়েছে তোমার। বাহ 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 বাহ, আজ একই অবস্থা তোর। একসময় তুই আমায় বলতিস তুই নাকি আমার থেকেও ভালো কাউকে এক্সপেক্ট করিস। এই তার নমুনা, তা চোখে দেখাই যাচ্ছে। যাক, ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে। এতক্ষণ হয়তো শুভলক্ষ্মী আমায় খেয়াল করেন। হঠাৎ আমার দিকে তাকাতেই সে তার স্বামীকে বলে ওঠে, আহ, রাস্তার মধ্যে যার তার সামনে সিন ক্রিয়েট করো না। তোমায় কতবার বলেছি বলো তো, যার তার সামনে যা খুশি বলবে না। ও, এখন আমি যার তার হয়ে গিয়েছি। যখন তোর কেউ ছিল না তখন এই যার তারই তোর সব ছিল। আমি আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাই চুপচাপ। জানি ওর সাথে মুখ লাগিয়ে আর কোনো লাভ নেই। এমন ভাবেই হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূর চলে আসি। না, ভোর হওয়া পর্যন্ত মনে হয় এখানেই আমি অপেক্ষা করতে হবে। গাড়ি ঘোড়া কিছু পাবো বলে মনে হয় না এই মধ্যরাত্রে। এরপরে হাই রোডের পাশে সড়ক পথে একটি বেঞ্চের মধ্যে বসে থেকে কি যেন একটা ভাবছিলাম। ঠিক তখনই পাশ থেকে কেউ বলে ওঠে, সুদীপ, সুদীপ, ওর সুদীপ। এ কি শুভলক্ষ্মী! শুভলক্ষ্মী, তুই এখানে কি করছিস? আর তোর স্বামী কই? ও কোথায় গেল? তুই এখানে একা? তখনের ওই ব্যবহারের জন্য তুই আমায় ক্ষমা কর। তোর সাথে এমন ব্যবহার না করলে ও আমাকে আর তোকে দুজনকেই যা মারতো রে। আমি ওর সাথে সুখে নেই। এ কি, এসব কি আবল তাবল বকছিস তুই? তোদের দুজনকে তো দিব্যি দেখে এলাম। হ্যাঁ, একটু খোটাখুটি তো লাগতেই থাকে, তবে তবে আর কিচ্ছু না। ওনার আমার সম্পর্ক ভালো না সুদীপ। ও আমার উপর মেন্টালি টর্চার করে।
আমি আজও তোকে ভালোবাসি। সেদিন শুধু মা বাবার জোর করায় আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি আজও তোকে ভালোবাসি। আমার মনে শুধু তোরই জায়গা আছে সুদীপ। আমি আর শুভলক্ষ্মী একে অপরের সাথে কথা বলছিলাম। ঠিক সেই সময় শুভলক্ষ্মীর বর সেখানে চলে আসে এবং এসে সে বলে, বাহ বাহ বাহ, কিছুক্ষণের জন্য চোখের আড়াল হয়েছে কি হয়নি, তোমাদের জল এত দূর গড়িয়ে গেছে। বাহ, খুব ভালো খুব ভালো, চালিয়ে যাও। আরে আরে না, তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনটা নয় গো। আমি তোমাকে বলতাম না আমার বন্ধু সুদীপ, ওই হচ্ছে সেই সুদীপ, আমার কলেজের বন্ধু। ঠিক আছে, ছাড়ো এখন এসব কথা। এ নাও, তোমার জন্য জল এনেছি, জলটা খেয়ে আমায় উদ্ধার করো তো। আমার আর ভালো লাগে না রোজ রোজ এক কান নাটক। ধরো। এরপরেই শুভলক্ষ্মীর স্বামী শুভলক্ষ্মীর দিকে জলের বোতলটা এগিয়ে দেয় এবং এগোতেই সে শুভলক্ষ্মী ঢক ঢক করে জল পান করতে শুরু করে দেয়। জল খাওয়া শেষ হতে না হতেই শুভলক্ষ্মীর স্বামী শুভলক্ষ্মীকে হাসতে হাসতে বলে ওঠে, ওই জলের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম, তোমাদের চক্কর আমি আগেই টের পেয়েছিলাম। এবার খাও, খাও ওই জল, খেয়ে মরো। দেখি এবার তোমার কত শক্তি, কি করতে পারো তুমি, করো এবার, করো। এর পরক্ষণেই দেখি শুভলক্ষ্মী শুভলক্ষ্মী বাজেভাবে হাঁপাতে থাকে। হাঁপাতে হাঁপাতে তার যেন দম বন্ধ হয়ে আসে। এমন বিভৎসভাবে হাঁপানোর পরই কিছুক্ষণ পর সে মাটিতে পুরো লুটিয়ে পড়ে। আমি অবাক হয়ে এত কিছু ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাথার কাছে দেখি এবং খানিকক্ষণের মধ্যে আমি ওর মাথার কাছে বসে পড়ি। বসে পালস চেক করায় দেখি ওর পালস চলছে না। বুঝতে বাকি রইল না ও আর এই পৃথিবীতে নেই। ও আমাদের মায়া ত্যাগ করে এ পৃথিবী ছেড়ে পরলোকে গমন করেছে। ও আর হয়তো কোনোদিনও আমাদের কাছে ফিরে আসবে না। ঠিক তার পরক্ষণে আমি লক্ষ্য করি শুভলক্ষ্মীর স্বামী বলতে বলতে এগিয়ে আসছে, শুভলক্ষ্মী গেছে, মরেছে ও, এবার তোর পালা। তোকে ওর মতন করেই মরতে হবে। তারপর যা, উপরে গিয়ে কি করবি কর, তোরা দুজন মিলে কর। আমি অবাক হয়ে এসব ঘটনা দেখছিলাম। ঠিক ঠিক সেই সময় ঘটলো এক ঐতিহাসিক মুহূর্ত। শুভলক্ষ্মী উঠে বসে। না, এ শুভলক্ষ্মী নয়, এ হলো তার আত্মা। প্রতিশোধ নিতে এসেছে, ওর সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ। কি রে, ভেবেছিলিস কি আমাকে মেরে ফেলবি? এত সহজ? ওর পর্যন্ত পৌঁছানোর আগে তোকে আমার সম্মুখীন হতে হবে। এই বলে শুভলক্ষ্মীর আত্মা হাতে ছুরি নিয়ে শুভলক্ষ্মীর বরকে তাড়া করতে থাকে। আমি আমি শুভলক্ষ্মীর পিছন পিছন হাঁটতে থাকি। এরপর তাড়া করতে করতে শুভলক্ষ্মীর আত্মা শুভলক্ষ্মীর স্বামীকে একটা মেন রোডের মাঝখানে এনে দাঁড় করায়। আমি শুভলক্ষ্মীকে বলতে থাকি, শুভলক্ষ্মী 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 ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ও হয়তো এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে। শুভলক্ষ্মী ছেড়ে দে। শুভলক্ষ্মী আমার কোনো কথা শোনে না। তখন দেখতে পাই শুভলক্ষ্মীর স্বামীর ঠিক পাশ থেকে একটি বাস দ্রুত গতিতে শুভলক্ষ্মীর স্বামীর দিকে এগিয়ে আসছে। আমি আমি শুভলক্ষ্মীকে বারণ করতে যাব, ঠিক সেই সময় ঘটল সেই বিভৎসকর ঘটনা। সেই বাসটা শুভলক্ষ্মীর স্বামীকে চাপা দিয়ে পিষে দিয়ে চলে যায়। ঠিক তখনই লক্ষ্য করি শুভলক্ষ্মীর রক্তাক্ত অর্ধমৃত দেহ মাঝ রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ঠিক তখনই শুভলক্ষ্মীর আত্মা নিজের রূপে ফিরে আসে। ফিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে। সত্যি কথা বলতে শুভলক্ষ্মীর স্বামীর চেয়ে আমার বেশি খারাপ শুভলক্ষ্মীর জন্য হচ্ছে। শুভলক্ষ্মীর জন্য বেশি খারাপ লাগছে আমার। আমি শুভলক্ষ্মীর মাথার কাছে গিয়ে বসি। এক সময়ের জন্য হলেও তো শুভলক্ষ্মীকে আমি মন থেকে ভালোবেসেছিলাম। ও তো আমায় এক সময় ভালোবেসেছিল। আজ তার এই অবস্থা। এর জন্য হয়তো দায়ী আমি। সেদিন যদি আমি চাকরি পেয়ে যেতাম, ওর হয়তো এই অবস্থা হতো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।